এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা বছরের পর বছর কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেয়। ইনকাম ট্যাক্স অফিসাররাও তাদেরকে কখনো ধরতে পারে না। কিন্তু আপনার ভাগ্য এখানে এতটাই খারাপ যে আপনি যদি ভুলে বছরে 90 লাখ টাকা ইনকাম করা শুরু করে দেন, তাহলে আপনাকে বছরে প্রায় 5,80,000 টাকা ট্যাক্স পে করতে হবে। আর না করলে তো বুঝতেই পারছেন কি হতে পারে। মনে রাখেন, আপনি কোটিপতি না যে সরকার আপনাকে ভয় পাবেন। আপনি হচ্ছেন সাধারণ মানুষ এবং হতদরিদ্র। তো এখানে প্রশ্ন আসতেই পারে যে কোটিপতি মানুষরা কিভাবে কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেয়, তাদের স্ট্র্যাটেজি বা কি? এসব কোটিপতিরা যেন কখনো ধরা পড়ে না, তারা কি গোপন করে এবং এমন কি রয়েছে যারা সাধারণ মানুষরা জানে না। এই সকল বিষয় যদি আপনি জানতে চান, লেগে থাকুন আমাদের সাথে এবং আমাদের ভিডিওতে প্রবেশ করুন। তাহলে আপনারা এই সকল ব্যাপার অনেক স্পষ্টভাবে জানতে পারবেন। তো চলো আমি বাবা না করে লেটস স্টার্ট আওয়ার ভিডিও। যারা কোটিপতি তারা কিন্তু ট্যাক্স হ্যাভেন ফর্মালিটি ব্যবহার করে, যার ফলে তাদের ট্যাক্সের পরিমাণ অনেক কমে যায়। অনেক ব্যক্তিরা তাদের সম্পদ বা কোম্পানি এমন দেশে রেজিস্টার করেন যেখানে ট্যাক্সের পরিমাণ খুবই কম কিংবা নেই। ফর এক্সাম্পল বলতে গেলে ক্যামেরন আইল্যান্ড 0% কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স 0%, ক্যাপিটাল ট্যাক্স 0%, ক্যাপিটাল গেইন ট্যাক্স 0%। সুইজারল্যান্ড ক্যাপিটাল ট্যাক্স 12 to 21%, ইনকাম ট্যাক্স 0.21%, ভ্যাট 11.9%। সিঙ্গাপুর কর্পোরেট ট্যাক্স 0.8%, ইনকাম ট্যাক্স 2% থেকে 32%, ভ্যাট 9%। এন্ড সবচেয়ে ফেমাস দুবাই, কর্পোরেট ট্যাক্স 0%, ইনকাম ট্যাক্স 0%, ভ্যাট 5%। এসব দেশে যদি আপনার কোনো কোম্পানি থাকে তাহলে সরকারকে বুঝাতে পারবেন যে আমার কোম্পানি ওই দেশে, তো আমি ট্যাক্স দিলে ওই দেশে সরকারকে দেবো, আমি আপনাকে কেন ট্যাক্স দিতে যাবো। এর মাধ্যমেও ট্যাক্স নাও দিলেও তেমন কোনো প্রবলেম হয় না। যেমন যদি কেউ যুক্তরাষ্ট্রে থাকে এবং তার কোম্পানি দুবাইতে থাকে, তাহলে তাকে যুক্তরাষ্ট্রের সরকারকে সে ট্যাক্স দিতে বাধ্য নয়। ক্রেডিট অ্যান্ড ডিটিউশন, হ্যাঁ, এটা আরেকটা মাধ্যম যে মাধ্যমে একজন কোটিপতি তার জীবনে উপার্জিত অর্থ থেকে ট্যাক্স বাঁচাতে পারে। কারণ এখানে যদি কোনো কোম্পানির মালিক তার কোম্পানির লাভে 10 থেকে 20% গরিবদের মধ্যে বিলিয়ে দেয়, তাহলে সেখান থেকে কিছু পরিমাণ ট্যাক্স কমিয়ে দেওয়া হয়। যারা কোটিপতি তাদের মধ্যে এমন একটা গুণ দেখা গিয়েছে, সেই গুণটি হচ্ছে তারা বিভিন্ন জায়গায় শেয়ার কিনে বেচে রাখে, অর্থাৎ তারা শেয়ারের মাধ্যমেও প্রচুর পরিমাণে ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন। তাদের খুব সুন্দর একটি প্রসেস রয়েছে যে প্রসেসের মাধ্যমে তারা তাদের ট্যাক্স সহজেই ফাঁকি দেয় এবং তারা কেউ কিছু বুঝতেও পারে না। সেই প্রসেসটি আমি সামনেই বলতে চলেছি। দ্বিতীয় যে মাধ্যম রয়েছে, যে মাধ্যমে তারা ট্যাক্স না দিলেও তাদেরকে কেউ কিছু বলবে না, সেটি হচ্ছে বেতন না নেওয়া। যেমন ইলন মাস্কের মতো বিলিয়নিয়াররা তাদের কোম্পানি থেকে কম টাকা বেতন নেয় বা কোনো বেতনই নেয় না। যেমন ইলন মাস্ক 2018 সালে টেসলা থেকে কোনো রকম বেতন নেয়নি, বরং তিনি তার কোম্পানির নামে কিছু শেয়ার কিনে রেখেছিলেন, যার জন্য কখনো ট্যাক্স দিতে হয় না। শেয়ারের উপর লোন, এখন আমি বলতে চলেছি শেয়ারের উপর লোন নিতে হলে কিভাবে কি প্রক্রিয়া অবলম্বন করতে হয়। যেমন ইলন মাস্কের মতো টেসলা শেয়ার বিক্রি করে ব্যাংক থেকে কোটি কোটি ডলার লোন নেওয়া যায়, তবে তাকে কোনো রকম ট্যাক্স দিতে হয় না। এর মূল কারণ হচ্ছে তাদের নেওয়া লোন। যেমন ইলন মাস্ক প্রায় টেসলা শেয়ার বন্ধক রেখে ব্যাংক থেকে কোটি কোটি ডলার লোন নেয়, যা কিনা সে তার ব্যক্তিগত জীবনে ব্যবহার করে। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন রয়ে গেল যে তারা লোন কি করে পরিশোধ করে, তা আমরা সেকেন্ড চ্যাপ্টারে জানতে পারবো। তো চলে যাই সেকেন্ড চ্যাপ্টারে। তারা লোন কিভাবে পরিশোধ করেন। যখন শেয়ারের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন তাদের শেয়ার বিক্রি করতে হয় এবং তাদের লোন পরিশোধ করতে হয়। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। এখানেই তাদের অর্থাৎ ট্যাক্স প্রদান করতে হয়, কারণ এখানে ক্যাপিটাল ট্যাক্স যোগ হয়। কিন্তু অনেক বিলিয়নিয়ার রয়েছে যাদের মাথায় বুদ্ধি রয়েছে, তারা কিন্তু এরকম ধরনের ক্যাপিটাল ট্যাক্স থেকে বাঁচতেন আইটি প্রসেস ব্যবহার করে। সেই প্রসেস নাম্বার 1 হচ্ছে, প্রথম দিকে তারা $100 প্রতি শেয়ারের জন্য তারা $50 লোন নেয়। মানে তারা 100 টাকার জিনিস দিচ্ছে, তার বিনিময়ে 50 টাকা নিচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে, যখন ওই 100 টাকার জিনিসের দাম 1000 টাকা পৌঁছে যায়, তখন তারা 10% শেয়ার বিক্রি করে দেয় এবং লোন পরিশোধ করে। যেমন সে যদি 1 লাখটি শেয়ার কিনলো, তারপর $50 লাখ লোন নিল, পরে যখন তার শেয়ারের দাম $1000 হয়ে যায়, তখন তার 10% অর্থাৎ 5000 শেয়ার বিক্রি করলেন এবং 5000 শেয়ার বিক্রি করে তার কাছে লাভ কত হলো? $1 কোটি, যা দিয়ে সে তার লোন পরিশোধ করতে পারে এবং বাকি টাকা নিজের পকেটে। এখানে আরেকটি মজাদার প্রশ্ন আসে যে এরকম ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে কি সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়? উত্তরটি হচ্ছে হ্যাঁ, সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না, অনেক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। কিন্তু সেটা কিভাবে? সে প্রশ্ন উত্তরটি আমি ছোট্ট একটা গল্পের মাধ্যমে দিতে চাই। ধরে নেই যে কোনো একটা র্যান্ডম দেশ, ধরে নিলাম দক্ষিণ সুদান। ওকে, তো দক্ষিণ সুদানে অনেকগুলো মিলিয়নিয়ার রয়েছে, অনেক সরকার রয়েছে, অনেক একটাই সরকার রয়েছে, তারপর আরো অনেক কিছু রয়েছে। ওকে, তো এখন দক্ষিণ সুদানের
ধরনের যে যারা মিলেনিয়ার তারা এরকম ভাবে প্রচুর পরিমাণে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, সাধারণ মানুষের ঘাড়ে ট্যাক্সের প্রচুর পরিমাণে বোঝা চলে আসছে। এই ঘটনাটি ওইখানকার সরকার খুব ভালোভাবে নোটিস করলেন। তারপরে তিনি ভাবলেন যে কিভাবে মিলেনিয়ারদের কাছ থেকে ট্যাক্স ভালোভাবে উসুল করা যায়। কিন্তু তিনি চাইলেও মিলেনিয়ারদেরকে তেমন একটা প্রেশার দিতে পারছে না, কারণ তারা হচ্ছে মিলেনিয়ার। তারা চাইলেই অন্য কোনো দেশে গিয়ে সেটেল হয়ে যেতে পারে। এক্ষেত্রে তাদের সরকারেরও কিছু করার নেই। তারা চাইলে দুবাই কিংবা যতগুলো আইল্যান্ড বলেছি, সিঙ্গাপুর, পোল্যান্ড, এসব দেশে গিয়ে তারা খুব সুন্দরভাবেই সেটেল হয়ে যেতে পারে। কিন্তু তিনি চান না যে তারা ওই দেশে চলে যাক। ওইসব দেশে চলে গেলে তো যা হালকা পাতলা যে ট্যাক্স পায়, ক্যাপিটাল ট্যাক্স যেটা বলেছিলাম, ওই ট্যাক্সটাও পরে আর পাবে না। তো এটার সমাধান কি? তিনি ভাবলেন যে যেভাবেই হোক আর কখনোই মিলেনিয়ারদের ট্যাক্স ফাঁকি দেওয়া যাবে না। তো তারপরে তিনি একটা ফোন দিয়ে আটলেন, সে পুরো দেশে এলান করে দিলেন যে শেয়ারের উপরেও ট্যাক্স হবে। তারপর থেকে শেয়ারের উপরেও মানুষ ট্যাক্স দেওয়া শুরু করে এবং তারপরে তাদের দেশের অভাব দূর হয়ে যায়। অফকোর্স এটা একটা কাল্পনিক কাহিনী, কেউ এটা নিয়ে বাস্তব কিছু ভাবতে যাবেন না যে বাস্তবিক অবশ্যই কিছু নেওয়া হয়েছে। দক্ষিণ সুদান মাত্র 2010 সালে স্বাধীনতা লাভ করেছে, এখন পর্যন্ত ওই দেশটি দেউলিয়া অবস্থায় আছে। এটাকে কেউ বাস্তব ভাববেন না। তো এটাই এটা বোঝাতে চাচ্ছি আমি গল্পের মাধ্যমে যে বিলিনিয়াররা তাদের ট্যাক্স ফাঁকি দেয়, তাহলে প্রচুর পরিমাণে সাধারণ মানুষেরই ক্ষতি হয় ঘুরে ফিরে আসলে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়। আর আপনারা চাইলে আমি একটা সুন্দর ঘটনার উপরে ডকুমেন্টারি ভিডিও বানিয়েছি, সেটি হচ্ছে আমেরিকার ঘটনা। সেটি বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল যাচ্ছিল, এখন অবশ্য ভাইরালটি কমে গেছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। সেই ভিডিওটি অবশ্য এতক্ষণ আমার স্ক্রিনে চলে এসেছে। তো বেশি বকবক না করে ক্লিক করুন এবং ওই ভিডিওতে গিয়ে ভিডিওটি ফুল এনজয় নিন।